ডেপথ কেমন হইতে হবে, বা ফাউন্ডেশন টাইপ শ্যালো ফুটিং, ডিপ ফুটিং, তারপরে শ্যালো ফুটিং এর রকম ফের, ডিপ ফুটিং এরও কিছুটা রকম ফের, এই জিনিসই আমরা পড়েছি আর কি। হ্যাঁ, তো আমরা মূল পার্টে এখন যাবো, বিয়ারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন। স্পেশালি প্রথমে হলো শ্যালো ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন মানে ফুটিং ফাউন্ডেশন। আমি যেটা করাবো থিওরিটিক্যাল ভ্যালু ইয়াগুলি আমি পড়িয়ে যাব, দেন প্রবলেম হয়তো কিছু করানো হবে এবং কিছু প্রবলেম হয়তো করে আমি দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, তোমরা সেটা ওয়ার্কআউট করবে আর কি, এবং কিছু সলভ প্রবলেমও দিয়ে দিব। আর এই অংশ পড়ার সময় তোমাদের যেটা বেশি কাজে লাগবে আর কি, প্রথম দুইটা বই, একটা হলো মার্তি আর একটা হলো বিএমদার। আমার মনে হয় এই দুইটা বই ইয়াতে পাওয়া যায়, এইটা পাওয়া ডিফিকাল্ট অনলাইনে, বাট পাওয়া বোধহয় যায়। আমার এক স্টুডেন্ট বোধহয় সেটা নামিয়েছিল। এইটা সহজে পাওয়া যাবে, অথবা নীলক্ষেত্রে কিনবে আর কি। প্রবলেম যেগুলি সলভ প্রবলেম অনেকগুলি দিব, অনেক প্রবলেম করা আছে এই বইটাতে, মার্তিতে। সেটা প্র্যাকটিস করো আর কি। হ্যাঁ, এগুলো হয়তো অনেক কিছু রিপিটেশন হবে, গত কয়েক ক্লাসে যেগুলি পড়িয়েছিলাম সেইগুলিরই হয়তো কনসাইজ ফর্মে কিছু কিছু কথা আবার আসবে, যেমন সয়েল মাস্ট বি ক্যাপাবল অফ ক্যারিং দি লোডস ফ্রম এনি engineered structure placed upon it without a shear failure and with the resulting settlements being tolerable for that structure। তার মানে দুইটা পার্ট, একটা হলো বিয়ারিং ক্যাপাসিটি ভালো থাকতে হবে, এবং at the same time সেটেলমেন্ট যেটা হবে সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে, দুইটাই ফুলফিল করতে হবে। তোমরা হয়তো মনে আছে যে কনসিডারিং দি সেটেলমেন্ট, আমরা যখন অ্যালাউবল প্রেসারকে অ্যাডজাস্ট করি তখন সেটাকে বলে সেই বিয়ারিং ক্যাপাসিটি, তাই তো? সেগুলো একটু খেয়াল রাখতে হবে ডেফিনেশনগুলি। This lecture will be concerned with the evaluation of limiting shear resistance or ultimate bearing capacity। এক সময় একটা বলা হয় QU of the soil under a foundation load। লিমিটিং ভ্যালুগুলি আমরা বের করব, মানে আলটিমেট ভ্যালু। Necessary to investigate both shear resistance and settlement for any structure, যেটা আমরা আগে বললাম দুইটা পার্টি আমাদের দেখতে হবে, একটা হলো সেটেলমেন্ট এবং bearing resistance। bearing resistance without settlement just meaningless। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এটা তোমরা হয়তো সাধারণভাবে চিন্তা করতে পারো যে একটা বিল্ডিং যখন দেবে যাওয়া শুরু করে, এটা তো শেষ আছে না, এবং দেবে যায় কিভাবে, যে সয়েলের মধ্যে যে ভয়েড আছে, যে লুজনেস আছে, সেটা কম্প্যাক্ট হয়ে যায়। কম্প্যাক্ট হওয়ার পরে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে বা ডেপথ যাওয়ার পরে এটা কিন্তু আবার স্টেবিলাইজ হয়ে যাবে, আবার লোড নিবে। হ্যাঁ, তো ফলে বেয়ারিং ক্যাপাসিটি বাড়তেই থাকবে, তুমি নিচের দিকে যখন ঢুকেতে থাকবা আর কি একটা পর্যায়ের পর। কিন্তু ইট ডাজন্ট মিন দ্য সয়েল ইজ সেফ অন ফর ফাউন্ডিং এ স্ট্রাকচার। তো ফলে ইট ইজ মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ সাম সর্ট অফ সেটেলমেন্ট ক্রাইটেরিয়া অর লিমিটিং সেটেলমেন্ট। তো এই জন্য বারবার দেখবে এই কথাটা আসবে, বেস শিয়ার ফেলিউর রেজিস্ট্যান্স এন্ড দি সেটেলমেন্টস। মানে উইদাউট সেটেলমেন্টস বেস রেজিস্ট্যান্স, যেটা আমরা যাই বলি না কেন, আলটিমেট ক্যাপাসিটি বলি যাই বলি, ইট ডাজন্ট মিন এনিথিং। In many cases, settlement criteria will be control the allowable bearing capacity. Many cases, settlement criteria control korbe. However, there are also some number of cases where base shear, in which the base punches into the ground and usually with a simultaneous rotation. মানে বেশি যখন পাঞ্চিং হয়ে যাবে, আর বেস ফেলিউর বলতে বিভিন্ন রকম হতে পারে। একটা হলো শিয়ার, জেনারেল শিয়ার ফেলিউর, আর একটা হলো পাঞ্চিং। ভেরি লুজ হলে নিচের দিকে সিঙ্ক হয়ে যেতে থাকবে। যখন সিঙ্ক হবে, এটা তো ইউনিফর্মলি কোনোদিনও হবে না, সাম রোটেশন উইল বি দেয়ার। হ্যাঁ, কারণ সয়েলের নিচে ইনফ্লুয়েন্স জোনে ইট ইজ ভেরি মাচ আনলাইকলি সয়েল ইজ ইউনিফর্মলি ডেন্সিফাইড। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় ইমপারফেকশন থাকবে, যেদিকে পারফেকশন সেদিকে এটা রোটেট করবে। তো ফলে শিয়ার ফেইলিউর যেটা হবে বা বেস পাঞ্চেস যেটা হবে, যে ফুটিং ঢুকে যাচ্ছে, এট দি সেম টাইম তার রোটেশনও ঘটবে কিন্তু। হ্যাঁ, সেই জন্যই তোমরা দুই একটা ফাউন্ডেশন, কিছুদিন আগেও বোধহয় একটা হলো, কোথায় জানি একটা বিল্ডিং পড়ে গেল কাত হয়ে। হ্যাঁ, বিল্ডিং কিন্তু কাত হয়ে পড়ে যাওয়ার ব্যাপার না, পড়ার কথাই না। কোন লেভেলের মানে কি বলবো যে মানে নেগলিজেন্সি হয়েছে চিন্তা করো, যে এত রোটেশন সে অ্যালাউ করছে, মানে ফাউন্ডেশনের কোনো মানে ধারে কাছেও ছিল না ডিজাইনের। হ্যাঁ, তো একদিকে সাংঘাতিক সেটেলমেন্ট হচ্ছে অনেক বেশি কম্পেয়ার টু দি আদার সাইড, এবং এটা কাত হয়ে পড়ে গেছে।
তো ফলে রোটেশন যখন এক্সেসিভ হয়ে যাবে তখন এই ঘটনা ঘটবে আর কি। নর্মালি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং কখনো এইভাবে হবে না, হওয়ার কথা না। Structures such as liquid storage tanks and mats, দুটো এক্সাম্পল বলা হলো, যেমন লিকুইড স্টোরেজ ট্যাঙ্কস, যেমন পেট্রোলিয়াম ট্যাঙ্কগুলি যেগুলি হয়, দেখছো কিনা আমি জানি না, পোর্ট এরিয়াতে যাদের বাসা তারা হয়তো দেখবা, ইভেন ইয়েতে খুলনা পোর্টের ওখানেও আছে, যে বড় বড় অনেক বড় বড় সিলিন্ড্রিক্যাল শেপের স্টিল ট্যাঙ্ক মাটির উপরে, অনেক ডায়ামিটার, হয়তো বা 20 মিটার ডায়ামিটার এরকম হতে পারে, বা 10-20 এরকম মিটার ডায়ামিটার, সেগুলি হলো স্টোরেজ ট্যাঙ্কস ফর লিকুইড পেট্রোলিয়াম। হ্যাঁ, তারপর ম্যাট ফাউন্ডেশন আর ওপেন ফাউন্ডেড অন সফট সয়েল। নর্মালি এগুলি সফট সয়েলের উপরে ম্যাট ফাউন্ডেশন দিই আমরা জানি। আগে এটা জানো তোমরা যে ম্যাট ফাউন্ডেশন আমরা কখন দিই, যখন বিয়ারিং ক্যাপাসিটি সাফিসিয়েন্ট থাকে না তখনই, অথবা বিয়ারিং ক্যাপাসিটি সাফিসিয়েন্ট ফর শ্যালো বিল্ডিং, 2, 4, 5, 6 তলা বিল্ডিং, বাট তুমি বানাইতে যাচ্ছ বিল্ডিং হলো 20 তলা, তো ফলে 20 তলার তুলনায়, লোডের তুলনায় ইট ইজ সফট। আগে বলছি সফট ফাউন্ডেশন ক্যাপাসিটি ইজ এ রিলেটিভ টার্ম। ইফ লোড ইজ ভেরি হাই, মানে ইনকামিং লোড যেটা এডুকেট বেয়ারিং ক্যাপাসিটি আছে ফর শ্যালো ফুটিং, ইট উইল বিকাম সফট অলসো। তো ফাউন্ডেড অন সফট সয়েলস which are usually more susceptible to base shear, তার মানে পাঞ্চিং শিয়ারের দিকে সাসেপ্টেবল হয় than to settlement. Base shear control to avoid a simultaneous base punching with rotation of the soil is often of more concern than settlement of the base foundation. Normally এইসব ক্ষেত্রে কি হয়, ওইসব ক্ষেত্রে নর্মালি সফট সয়েল হয়ে থাকে এবং এটা ফাউন্ডেশন নিচের দিকে সিঙ্ক করে, এবং সিঙ্ক করলে প্রবলেম হলো আমরা আগেই জানি সিঙ্ক করার কিছুক্ষণ পরে এটা আবার স্টেবিলাইজ হয়। এই জন্য ম্যাট ফাউন্ডেশন দেখবা পরবর্তীতে তার অ্যালাউবল সেটেলমেন্ট লিমিট ইজ টুয়াইস দি দ্যাট ইজ অ্যালাউড ফর ইন্ডিভিজুয়াল ফুটিং। ইন্ডিভিজুয়াল ফুটিং এ নর্মালি বা ইন্ডিভিজুয়াল আর কম্বাইন্ড ফুটিং এ নর্মালি 1 ইঞ্চি সেটেলমেন্ট অ্যালাউ করা হয় টোটাল, কিন্তু ম্যাট ফাউন্ডেশনের 2 ইঞ্চি, কারণ ওই যে লোড নিয়ে একটা কিছুক্ষণ পরে তো এটা থেমে যাবে, সেই একটা ব্যাপার আছে। আরেকটা হলো ম্যাট হচ্ছে রিজিড স্ট্রাকচার, ফুটিং ইজ ভেরি মাচ রিজিড, এবং সে নর্মালি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট অ্যালাউ করবে না, কারণ র্যাফটা এতই ঠিক হয়ে থাকে একদিকের কলামের তুলনায় আরেক দিকের কলাম বেশি দেবে যাবে, এটা হওয়ার চান্স তাই। তো ইউজুয়ালি ইট ইজ সো থিক, তো যেহেতু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা কম, সেজন্য ওখানে বেশি অ্যালাউ করা হয়। তো এনিওয়ে, এই জন্য বলা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন, এটা ম্যাট স্টোরেজ ট্যাঙ্কও নিচেও ম্যাট থাকে, সেখানে সেটেলমেন্ট বেশি হবে, ঠিক আছে, ফাইন, বাট এটা রিজিডই বানানো হয় যেন ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট নাও হইতে পারে, বাট ডেফিনেটলি ইট উইল বি এ কনসার্ন ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। Recommendation for the allowable bearing capacity to be used for design is based on the minimum of the either, যেটা আমরা আগেও বলছি, limiting the settlement to a tolerable amount, যেটা কোড যেটা গাইড করা হয়েছে মনে রাখো যে আমাদের দেশে হলো 1 ইঞ্চি 25 মিলিমিটার ফর, অনেকবারই বলছি, জাস্ট লিখে রাখো আর কি, আর ফর ম্যাট হলো 50 মিলিমিটার। The ultimate bearing capacity which considers soil strength as computed from the following section. এখন আমরা এই অংশটা পড়াশোনা করব, আগে নিচের অংশটা। হ্যাঁ, কিভাবে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কিভাবে আমরা করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি বা বের করতে পারি। এই জাতীয় ইকুয়েশন আমরা অলরেডি দেখেছি। The allowable bearing capacity based on আসলে আমার মনেও থাকতেছে না তোমাদের কাউকে করা, হয়তো বন্ধ করে দিতে পারতো। যাই হোক, allowable bearing capacity based on shear control QUA is obtained by reducing or dividing the ultimate bearing capacity QU based on soil strength by a factor of safety SF বা FS, আমরা F subscript S দিয়েও দেখাই আর কি, that is deemed adequate to avoid a base shear failure to obtain। যে দেখ সেই ক্যাপাসিটি হলো এটা যদি আমাদের আলটিমেট ক্যাপ, এই কি লিখছি এটা, হ্যাঁ কিউএ, নরমালি এটা বড় কিউ দিয়েও লেখা হয়, ছোট কিউ দিয়েও লেখা হয়, কিউইউ ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি। আবার
এগুলোর মধ্যে আবার পার্থক্য আছে, প্রকারভেদ আছে, আমরা জানি নেট অ্যালাউবল ক্যাপাসিটি কি, এটার সাথে মাইনাস গামা ডিএফ হবে, আবার সেভ অ্যালাউবল ক্যাপাসিটি কি সেটা আমরা জানি। The safety factor is based on the type of soil, cohesive or cohesionless, reliability of the soil parameters, structural information, importance, use, etc. and consultant এটা কি আবার কনসালটেন্ট কোশ্চেন মানে কি, যাই কনসালটেন্ট কি যাই, এগুলি হলো সেফটি। এই যে সেফটি ফ্যাক্টরটা কিসের উপর নির্ভর করে, মূলত হলো আনরিলায়েবিলিটি। হ্যাঁ, unreliability in soil behavior, soil parameter is so prominent, এটা এতই বেশি, সেই জন্যই আমাদের ফ্যাক্টর অফ সেফটি ইন কেস অফ সয়েল বিয়ারিং ক্যাপাসিটি স্পেশালি এটা অনেক হাই। বাট সয়েলের সব জায়গাতেই সেটা হবে না। পরবর্তীতে দেখবা কিছু কিছু স্ট্রাকচারে আমরা বেশি বিয়ারিং ক্যাপাসিটি, বেশি ফ্যাক্টর অফ সেফটি অ্যালাউ করি না অনেক ক্ষেত্রেই। যেমন ধরো হাইড্রোলিক স্ট্রাকচার, এম্বাঙ্কমেন্টের যে আমরা তৈরি করি সেইটার যে ধরো শিয়ার ফেলিউর, এম্বাঙ্কমেন্টও শিয়ার ফেলিউর হয়, গভর্ন বাই শিয়ার ফেলিউর, সেইখানে ফ্যাক্টর অফ সেফটি বেশি থাকে না, বেশি দেওয়া হয় না, বিকজ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ to provide a factor of safety 3 in case of embankment. Normally embankment গুলি অনেক লম্বা হয়ে থাকে, হ্যাঁ, যেমন রোড এম্বাঙ্কমেন্ট অ্যালং দি রিভার কিলোমিটার পর কিলোমিটার হয়ে থাকে, ছোট স্ট্রাকচার না। তো ফলে এইসব বড় স্ট্রাকচারে এত বেশি ফ্যাক্টর অফ সেফটি দেওয়া যায় না, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। তো এ নিয়ে মোট কথা হলো যে ফ্যাক্টর অফ সেফটি ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ দি টাইপ অফ দি স্ট্রাকচার, ইটস ইম্পর্টেন্স দেন সয়েলের যত বেশি আনসার্টেনিটি থাকবে তত বেশি বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর অফ সেফটি অ্যাপ্লাই করতে হবে। Usually for biaring capacity it is 3. For footing, for most building codes permits provide an allowable settlement limit to the foundation which may be well below the settlement derived corresponding to the QA. সেক্ষেত্রে যেটা বের করা হয় তার চেয়ে অনেক আসলে ছোট, given by equation, যে আগে যে ইকুয়েশন, thus bearing capacity corresponding to the allowable capacity allowable settlement must also be taken into the consideration. তখন সেটাকে বলা হয় সেফ বিয়ারিং ক্যাপাসিটি। এটা হয়তো খেয়াল আছে তোমাদের। তো সেটা পরেই হলো আমাদের এই যে বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন আমরা আসবো, যে আগেই যে বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন ফার্স্ট প্রপোজড বাই যে তারজাগি, এবং ওই বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশনটাই আসলে এক্স্যাক্টলি সেম আছে, কিছু ফ্যাক্টরগুলি চেঞ্জ করেছে বিভিন্ন রিসার্চার এবং বিভিন্ন দেশে বিভিন্নটা ইউজ করে। তারজাগি 1943 was the first to present a comprehensive theory for evaluation of the ultimate bearing capacity of rough shallow foundations. According to this theory, a foundation is a shallow কখনো বলা হবে সেটা আমরা আগে পড়ছি, its depth df ফিগার বাদ দাও, is less than or equal to its width। তারজাগি যখন বলেছিল যে ডিএফ ডেপথ অফ দি ফাউন্ডেশন বিএফ এর ইকুয়াল বি অথবা তার চেয়ে ছোট হইতে হবে। বিটা কি, লিস্ট ডাইমেনশন অফ দি প্ল্যানার সেকশন অফ এ ফুটিং, তার যে লিস্ট ডাইমেনশন, দুই দিকে যে ডাইমেনশন থাকে তার ছোটটার চেয়ে কম হইতে হবে ডিএফ বা সমান। Later investigators, however, they have suggested the foundations with DF equal to 3 to 4 times their width may be defined as a shallow foundation, but it are not always true, yeah? But sometimes it is true. পরের অংশটা, তারজাগি suggested for a continuous or a strip footing, one whose width to length ratio approaches 0, তার মানে length is very much greater than width। স্ট্রিপ ফুটিং অথবা ওয়াল ফুটিং কে স্ট্রিপ ফুটিং বলে, ওয়ালের নিচে যে ফাউন্ডেশন দেওয়া যায় তার উইথ লেন্থের চেয়ে অনেক অনেক কম থাকে, সেটাকে স্ট্রিপ ফুটিং বলে। দি ফেলিউর সারফেস ইন সয়েল এট আলটিমেট লোড মে বি assumed to be similar to that shown in figure। এইটা হলো যেটা বলা হচ্ছে যে তারজাগি সাহেব ইভেনচুয়ালি যে থিওরিটা প্রপোজ করেছে সেই থিওরি হলো ফর শ্যালো ফুটিং, না ফর এ ফুটিং, শ্যালো ফুটিং তো বটে, ফর এ লাইন ফুটিং অথবা ওয়াল ফুটিং, ঠিক আছে, বা স্ট্রিপ ফুটিং। তার মানে হলো স্কোয়ার অথবা রেক্টেঙ্গুলার ফুটিং এর জন্য না, প্রথমে একটা স্ট্রিপ ফুটিং এর জন্য দিয়েছেন, মানে ওয়াল ফুটিং এর জন্য দিয়েছেন।
এবং তার যে অ্যাপ্রক্সিমেশন গুলি বা অ্যাজাম্পশন গুলি ছিল ইন দি ডেরিভেশন, একটা হলো সয়েল ইজ সেমি ইনফাইনাইট, হোমোজেনিয়াস এন্ড আইসোট্রপিক, হুইচ মে নট বি ট্রু। আইসোট্রপিক কখনোই হয় না সয়েল। আইসোট্রপিক মানে তার প্যারামিটার্স, যে স্ট্রেংথ প্যারামিটার্স আমরা যেটা বলি সেটা ইন অল ডিরেকশন সে, ইট নট নেসেসারিলি ট্রু। হ্যাঁ, হোমোজেনিয়াস ধরতে হয়েছে আমাদের, হোমোজেনিয়াস ধরা ছাড়া উপায় নাই। সেমি ইনফাইনাইট। নাম্বার টু, দি প্রবলেম ইজ টু ডাইমেনশনাল। সব সয়েল মেকানিক্সের সব প্রবলেমে প্রথমে টু ডাইমেনশনাল হিসাবে প্রথমে চিন্তা করা হয়, পরে থ্রি ডাইমেনশনাল নেওয়া হয়, বিকজ অ্যানালাইসিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। We are just undone in that perspective. The base of footing is rough. যে রাফ মানে যে ফুটিংটা যে সয়েলের সাথে যে কন্টাক্টে থাকবে সেই জায়গায় ফুটিংটাকে রাফ রাখা হয়, স্মুথ না। যেহেতু রাফে রাখা হবে কারণ ফ্রিকশনের মাধ্যমে স্ট্রেংথ মোবিলাইজ হয়, সুতরাং এটা রাফ রাখতেই হবে। The failure is governed by general shear. The load is vertical and symmetrical. তার মানে ফুটিং এর তুলনায় সিমেট্রিক্যাল। ফুটিংটা আমরা এমন ভাবেই তৈরি করব যেন এটা সিমেট্রিক্যাল হয়, টু ইউজ দিস টাইপ অফ ফর্মুলা ইন ইভ্যালুয়েটিং ফাউন্ডেশন ক্যাপাসিটি। হ্যাঁ, তো ফলে এই অ্যাজাম্পশনগুলি জানার কারণ হলো, প্রয়োজন হলো যে তোমাকে কতটুকু তুমি মেনে চলবা, তোমাকে মেনে চলতেই হবে। মোস্ট কেসেসে হয়তো সামটাইমস তুমি পারবা না, যেগুলি সম্ভব সেটা তোমাকে করতে হবে। লোড ইজ ভার্টিক্যাল, ভার্টিক্যাল লোডের জন্য এই ফর্মুলা, যদি ইনক্লাইন্ড হয় সামথিং সাম আদার ফ্যাক্টরস উইল বি ইনক্লুডেড। গ্রাউন্ড সারফেস ইজ অলসো হরাইজন্টাল ধরা হয়েছে, বাট নট অলওয়েজ ট্রু। চিটাং হিলি রিজিয়ন একটা মাইল্ড স্লোপ ইজ অলওয়েজ দেয়ার, তখন করলে সেখানে অ্যাপ্লাই করলে সরাসরি ইউজ করা যাবে না, সাম আদার ফ্যাক্টরস টু বি অ্যাডেড দেয়ার। The effect of soil above the bottom of the foundation may also be assumed to be replaced by an equivalent surcharge Q equal to gamma df, where gamma is the unit weight. আমরা আগে জানি যে ফুটিংকে একটা সার্টেন ডেপথই দিতে হবে মাটির নিচে, তাই তো? এই ডেপথের উপর যে সারচার্জটা আছে, সয়েলের প্রেসারটা আছে, দ্যাট ইজ কল্ড সারচার্জ। এই সারচার্জটাকে আমরা এজিউম করব অ্যাজ এ সারচার্জ এডিশনাল লোড which is equal to Q equal to gamma df acting on the bottom of the foundation। ঠিক আছে, ওটাতে রিপ্লেস করবে, সেটাই হলো এই অ্যাসাম্পশনটা বলেছিলাম বোধহয় আগের ক্লাসে। The principle of superposition is valid and the Coulomb's law is strictly valid, that is the Coulomb's law tau equal to C plus gamma 10 delta। এটা হলো ফেলিওর সারফেসের যে ক্রাইটেরিয়া, সেটা হলো এটা। এটা কি তোমরা জানো নাকি? তোমরা এখন কি 3, এই তোমরা কোন ক্লাসে জানি 4-1 এ? ও, তোমরা এটা জানো, মোট সার্কেল ইনভেলপের থেকে যেটা আর কি। এইখানে তারজাকি সাহেব যে কাজটা করেছিলেন, 3টা ফেলিউর জোন ছিল, এটা আমরা আগেই বলছি, তাই তো? একটা হলো এই যে ট্রায়াঙ্গুলার জোন, জোন 1, তারপরে এই অংশটা একটা আর্চের মতো রেডিয়াল স্ট্রেস জোন, আর এইটা হলো আর একটা প্যাসিভ জোন, তাই তো? আর এটা সারচার্জের যে ওয়েটটা যদি থেকে থাকে সয়েলের এডিশনাল তো থাকবেই, সেইটা সহ এখানে দেখিয়েছে। তার মানে হলো মোড অফ ফেলিউর আইদার এই ডিরেকশনে হবে অথবা এই সিমেট্রিক লাইনের এই ডিরেকশন হবে, যেদিকে ইমপারফেকশন বেশি নোবডি নোস। হ্যাঁ, যদি এই ডিরেকশনে হয় তাহলে এই লাইন বরাবর টিয়ারিং হয়ে সয়েল উপর দিকে মুভ করবে, ফেল করবে এইটা সহ, এবং তখন এই এইটা এইদিকে লেফট সাইডে কাত হয়ে যাবে। সেটা হলো তার থিওরি। এখন এটা হলো জোন 1 বলা হয় ট্রায়াঙ্গুলার এই জোনটাকে, এই আর্চ এই জোনটাকে জোন 2, এইটাকে 2, এইটা হলো এই ট্রায়াঙ্গুলার এই জোনটাকে প্যাসিভ জোন বলা হয়। তার মানে প্যাসিভ সয়েল প্রেসার, বুঝতে পারছো? এটা যখন নিচের দিকে দিবে এই অংশটা এদিকে স্লাইড করে উপর দিকে যখন যাবে এই সয়েলকে পুশ করবে, this soil will be in compression। সো এই 3টা জোনের কথাই বলা হয়েছে এখানে, and it was first to be present কোথায় গেলাম, এই এগুলো আমরা আগেই দেখে আসছি। জোন 1, the triangular zone ACD immediately under the foundation because of the overhead load, মানে তার উপরে যে external load is the overhead load, the tendency of the soil zone 1 is to spread, নরমালি তার নিচের যে সয়েলটা স্প্রেড হওয়ার চেষ্টা করবে, তাই তো? টেনশন ডেভেলপ করবে, বাইফার্কেটেড হয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো?
to spread, but it is restricted by friction and adhesion between the soil and the base of the footing, সেটার জন্যই সেটা মুভ করতে পারবে না, and remains here in a state of elastic equilibrium, যেহেতু মুভ করতে পারবে না, স্টেট অফ ইকুইলিব্রিয়াম অবস্থায় থেকে যাবে, and will behave as an integral part of the footing and sinks with the footing under QU. Tendency হলো স্প্রেড করার, but which is restricted by the C অথবা frictional adhesion factors between the soil and the footing, সেটার জন্য মুভ করতে পারবে না, এবং মুভ করতে পারবে না বলে এটা একটা মানে ইন্টিগ্রেটেড পার্ট হিসেবেই থেকে যাবে, সেটাকে বলে ইলাস্টিক ইকুইলিব্রিয়াম, এবং ফুটিং এর সাথে এটা সিঙ্ক করতে থাকবে নিচের দিকে। এটা হলো এই জোনের ফাংশনালিটি, বা এইভাবে চিন্তা করেছেন। জোন 2 রেডিয়াল শেয়ার জোনস এডিএফ অথবা সিডিএফ এন্ড বা অবলিক হবে, উইথ দি কার্ভস ডিই এন্ড অর ডিএফ বিং আর্কস অফ এ লগারিদমিক স্পাইরাল। ওই অংশটাকে লগারিদমিক স্পাইরাল দ্বারা নরমালি ফিটিং করা হয় এই অংশটাকে। হ্যাঁ, জোন 3 টু ট্রায়াঙ্গুলার র্যাঙ্কিং প্যাসিভ জোনস এএফ, মানে এই দুইটা অংশ হলো র্যাঙ্কিং প্যাসিভ জোন হবে। তো এই র্যাঙ্কিং প্যাসিভ বলার কারণ মানে ইমপ্লিকেশনটা কি? ইমপ্লিকেশনটা হলো আমরা এখানে একটা রিঅ্যাকশন ফোর্স পাবো, এখানে আরেকটা পাবো, এটা রেডিয়ালি এদিক দিয়ে যখন মুভ করতে থাকবে, এইটা যখন নিচের দিকে পাঞ্চ ডাউন হবে, তখন এইদিকে ফোর্স, এখানে একটা শিয়ার হবে, তারপর এটা পুশ করে ওখানে যাওয়ার চেষ্টা করবে, এইখানেও শিয়ার ফোর্স হবে। হ্যাঁ, একটা হলো শিয়ার, আর একটা হলো নর্মাল ফোর্সের জন্য আর একটা ফ্রিকশন। এই ফোর্স থেকে আলটিমেটলি আমরা অত ডিটেল এটা যাবো না কিভাবে ডেরাইভেশন আসছে। এইগুলি অ্যাঙ্গেলগুলি কিভাবে সেট করা হয়েছে, যদি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন হয় ফাই বা সেইগুলি অ্যাঙ্গেলগুলি, এগুলো একটু দেখো তোমরা। ইভেনচুয়ালি এইটা হলো তোমার এই যে মুভমেন্ট অফ দি পার্টিকেল থ্রু দি লোডিং অ্যাকশন, যেটা আমরা এই যে আমরা যদি ফটো ইমেজ নেই ফুটিং এর নিচে, যেটা আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম একটা, সেইটা মুভমেন্টটাও প্রায় এরকমই, সেখান থেকেই থিওরিটা আসছে। তো দিস আর দ্য অ্যাঙ্গেলস, এবং বিভিন্ন জোনগুলি এখানে দেখানো হয়েছে। আমরা যদি শুধু ট্রায়াঙ্গুলার যে জোন, যে ডেড জোন 1 এটা চিন্তা করি, কি কি ফোর্স কাজ করে আসলে, কি কি ইন্টারনাল ফোর্সেস। একটা হলো এইটা যখন করবে, এই সয়েলকে টিয়ার করে তাকে নিচের দিকে যাইতে হবে, যাওয়ার সময় এই যে কোহেশনের জন্য একটা ফোর্স আসবে, যদি কোহেশন থেকে থাকে সি5 সয়েল হয়ে থাকে তখন এই অংশটা আসবে। আর এই অংশটা হলো যদি এটা ফাইও থেকে থাকে তখন এইখানটা একটা নর্মাল ফোর্স আসবে, নর্মাল ফোর্সের সাথে আরেকটা ফ্রিকশনাল অ্যাঙ্গেল আসবে, সেটা ডিপেন্ডেন্ট অন ফাই। তো দুইটা জিনিস, একটা ফাই এর সাথে ডিপেন্ডেন্সির জন্য একটা আসবে ফোর্স, আর একটা সি এর সাথে আসবে, আর এটা নর্মাল, তার ওয়েটটা নিচের দিকে কাজ করছে। এখন ওখান থেকে আমরা হুট করে একটা ফর্মুলা আমরা চলে আসলাম, কিউ। আচ্ছা ঠিক আছে, কিউ আলটিমেট যেহেতু আমরা খেয়াল রাখতে হবে, তার জায়গায় এই ফর্মুলা ছিল ফর লাইন ফুটিং। ঠিক আছে, লাইন ফুটিং তার মানে যে অন্য যে ডাইমেনশনটা স্মলার উইথ, একটা হলো যে লং ডিরেকশনেই থাকবে, আর স্মলার ডিরেকশন টু উইথ হুইচ ইজ ভেরি মাচ স্মলার থাকবে। সেই উইথ দিয়ে যদি ভাগ করে দেই আমরা, উইল গেট দি আলটিমেট ক্যাপাসিটি। আর বাকিটা তো যেহেতু ইনফাইনাইট লেন্থ, পার ইউনিট লেন্থ হিসাবে আমরা এটা ক্যাপাসিটিটা বের করতে পারি। তার মানে হলো কিউ আলটিমেট ডিভাইড বাই ভি মানে হলো কেএসএফ হয়ে যাবে, কেএসএফ পার ইউনিট লেন্থ অফ দি ফুটিং, পার ইউনিট লেন্থ অ্যালং দি এল ডিরেকশন। যাই হোক, সেই ফুটিংটাতে কি কি থাকতেছে এই ফর্মুলা, একটা হলো সি, এই সি দেখো এখানে একটা সি সাবস্ক্রিপ্ট এন সি, এন এর সাথে সাবস্ক্রিপ্ট সি, তারপরে এস এর সাথে একটা সি, এইটা হলো সি রিলেটেড। এইটা তুমি দেখো কিউ, কিউ গামা ডিএফ, গামা ডিএফটা কি আমরা জানি, ওভারবার্ডেন প্রেসার কিউ। ঠিক আছে, ওভারবার্ডেন প্রেসার কিউটা কোথায়, আমরা যদি এই ফিগারে দেখি, এই যে কিউটা, এটা হলো সয়েল যে মাটির নিচে যতটুকু ছিল সেই কিউটা হলো এটা। ঠিক আছে, দ্যাট ইজ ওভারবার্ডেন প্রেসার, এ গামা ডিএফ। দিস ইজ কিউ, এই কিউর সাথে তার মানে ওভারবার্ডেন প্রেসারের সাথে রিলেটেড বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর হলো এন কিউ, এস কিউ আর একটা ফ্যাক্টর। তার মানে এই টার্মটা হলো কিউর সাথে রিলেটেড, এই টার্মটা হলো সি এর সাথে রিলেটেড, আর এই টার্মটা দেখো গামা, গামা গামা, এটা হলো ফাই এর সাথে রিলেটেড।
মানে C5 সয়েলের যদি ফাই থেকে থাকে সেইটার সাথে এটা রিলেটেড। তো ফলে এটা হলো গামা টার্ম, কিউ টার্ম, সি টার্ম, তিনটা পার্ট। একটা হলো কোহেশনের জন্য একটা পার্ট আসবে, আর একটা হলো এই অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের জন্য একটা পার্ট আসবে যদি C5 সয়েল হয়ে থাকে। আরেকটা হলো দুইটার সাথেই থাকবে যদি তার মধ্যে কোনো ইয়ে থাকে, ডেপথ অফ ফুটিং থাকে। তুমি যদি সারফেসে ফুটিং বসিয়ে না দাও তাইলে তার জন্য ক্যাপাসিটি বাড়বে। কেন বাড়বে সেটা আমরা বলছিলাম, যে ইভেনচুয়ালি ফেল করবে যখন এই যে মাটির নিচে দিস ইজ দি ডেপথ অফ ফুটিং, এটার জন্য কিউ, এই অংশটাই কিউ, গামা ইকুয়াল টু গামা ডিএফ। এখন এটা যখন ফেল করবে, এইটা পাঞ্চিং করে নিচে যাওয়ার চেষ্টা করবে, এটা এদিকে যদি রোটেট হয়ে যায়, ফেলিউর সারফেসটা এটা হয়ে সয়েল এখানে উঠে এইটা এই লাইনটা এখানে এক্সটেন্ড হয়ে এখানে যাবে। এই যে লাইনটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে তার সাথে নিচে যাওয়ার সাথে সাথে বা ডেপথের সাথে সাথে, তার মানে বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। কারণ এটা এই পর্যন্ত মানে ফেল না করা পর্যন্ত কিন্তু ফেলিউর হবে না। ইন কেস অফ জেনারেল ফেলিউর পুরা এই লাইন বরাবরই এটা শিয়ার ফেলিউর হয়ে যাইতে হবে। হইতে হলে লেংথ যখন বাড়বে তার মানে ক্যাপাসিটি বাড়বে। দিস ইজ ওয়াই যে কিউর সাথে যে ফ্যাক্টরটা আসছে সেটা। তো ফলে তিনটা পার্ট, কোহেশনের সাথে, আর হলো ফ্রিকশনাল অ্যাঙ্গেলের সাথে, আর এটা হলো কমন ফর ডেপথ ফ্যাক্টর। তিনটা ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড। দ্যাট এখানে বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর কিউ আলটিমেট পার লোড পার ইউনিট লেন্থ, আগে বললাম দ্য ফুটিং বি, বি হলো উইথ অফ দ্য ফুটিং, সি হলো ইউনিট কোহেশন, ডিএফ হলো ডেপথ অফ ফাউন্ডেশন, গামা হলো এফেক্টিভ ইউনিট ওয়েট অফ দ্য সয়েল, এবং এনসি, এন কিউ, এন গামা, এই তিনটা, এই এনসি, এন কিউ, এন গামা, এই তিনটাকে বলা হয় বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস ফর স্ট্রিপ ফুটিং ডিপেন্ডিং অন দি ফ্রিকশনাল অ্যাঙ্গেল ফাই। তিনটে আবার ইভেন্চুয়ালি ফ্রিকশনাল অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আবার sometimes frictional angle will become zero, তখন কি হবে সেগুলো আমরা পরে দেখব। এখন এই যে তিনটা ফ্যাক্টর এন কিউ, এন সি, এন গামা, এখানে অনেকগুলি টার্ম আছে। আর একটা টার্ম বলা হয় না, এসিটা কি, এসি, এস কিউ, এস গামা, এইটা হলো পরবর্তীতে আসছে। আসলে বললাম যে তার জায়গায় এই বিয়ারিং ক্যাপাসিটি ফর্মুলাটা আসছে হলো স্লিপ ফুটিং এর জন্য। আর এই এস হলো দি শেপ ফ্যাক্টরস ফর আদার দেন স্ট্রিপ ফুটিং। ইফ ফুটিং ইজ স্কোয়ার দেয়ার ইজ এ সাম ভ্যালু ফর এস এস। তিনটা শেপ ফ্যাক্টর, তিনটার জন্য। একটা হলো কোহেশনের জন্য একটা শেপ ফ্যাক্টর, এস কিউর সাথে মানে ওভারবার্ডেন প্রেসারে কিভাবে শেপ ফ্যাক্টরটা এফেক্ট করে, আর এটা হলো অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনে কিভাবে করে। যখনই কোনো ফ্যাক্টর, এডিশনাল ফ্যাক্টর আসবে, যেমন তার জায়গায় বিয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা হলো ইনক্লাইন, লোডের জন্য না। যখনই লোড ইনক্লাইন্ড হবে আবার ইনক্লাইনেশন একটা ফ্যাক্টর আসবে পরবর্তীতে দেখবা, তখন তিনটাতেই তিনটা ইনক্লাইনেশন ফ্যাক্টর চলে আসবে। এখন যেমন শেপ ফ্যাক্টর, একটা শেপ ফ্যাক্টর তিনটা ফ্যাক্টরের উপরে চলে আসছে, তেমনি বিয়ারিং ক্যাপাসিটি ফর্মুলাগুলিও যতই চেঞ্জ হয়েছে পরবর্তীতে বিভিন্ন রিসার্চারদের জন্য, ওনারা চেঞ্জ করেছেন, বেসিক জিনিসটা ঠিকই রেখেছেন। এই ফর্মুলাটা এইভাবেই রেখেছেন, অন্য ফ্যাক্টরগুলি জাস্ট তার সাথে অ্যাড করা হয়েছে মাল্টিফাইং ফ্যাক্টর হিসেবে। এখানে আরেকটা ফ্যাক্টর আসবে, এখানে আসবে। যখনই বিয়ারিং ইনক্লিনেশন ফ্যাক্টর আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, কোহেশনের সাথে আসবে আইসি, এটার সাথে আসবে আই কিউ, এই অংশটার সাথে আই গামা, এভাবে অ্যাড হবে। জাস্ট মাথায়। এখন এই বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর তিনটা, এই ফ্যাক্টরগুলো ইভ্যালুয়েট করা হয়েছে কিন্তু এখান থেকে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। তা আমরা ওই ডিটেলসে যাব না। ইভেন্চুয়ালি যে ফ্যাক্টরগুলি ভ্যালুটা কত, যেমন এন কিউ ইকুয়াল টু এরকম একটা ব্যাপার হবে, এন সি ইকুয়াল টু এরকম একটা ব্যাপার হবে, এন গামা ইকুয়াল টু এত। এখানে ইউজ করতে যেতে পারে এন ফাই এর মতো আরেকটা নতুন ফ্যাক্টর চলে আসছে, এটা জাস্ট সংক্ষেপে লেখা হয়েছে এন ফাই ইকুয়াল টু এটা। এটা কোত্থেকে, এই ফর্মুলা দেখে কি মনে হয়? তোমরা এই ফর্মুলা দেখছো, আগে দেখছো না? অ্যাক্টিভ প্রেসার, প্যাসিভ প্রেসার, এটা হলো প্যাসিভ প্রেসার কোএফিশিয়েন্ট, তাই না? এটা প্লাস মানে প্যাসিভ আর মাইনাস মানে অ্যাক্টিভ। এইটা হলো প্যাসিভ প্রেসারের সাথে রিলেটেড। ওই যে আমাদের এই অংশে একটা প্যাসিভ কম্পোনেন্ট আছেই আসলে, আমরা জানি এই অংশটা প্যাসিভ রেজিস্ট্যান্স জোন 3, এটার জন্য ওইটা আসছে। যাক, এত ডিটেলস প্রয়োজন নাই। এই ভ্যালুটাও তোমার লাগবে, এখানে ইউজ করবে, এই তিনটা এখান থেকে ফ্যাক্টর পাবে। এখন প্রশ্ন হতে পারে যে এই ফর্মুলা আমরা যখন বিভিন্ন মেথডে যাবো, এই ফর্মুলা বিভিন্ন রকম হয়ে যাবে। তবে
অনেকগুলি কিন্তু সেম থাকবে, পরবর্তীতে আমরা দেখবো। সেগুলি মনে রাখতে হবে কি হবে না, তোমরা কিছু পার্টিকুলার ভ্যালু মনে রাখবে, সব ভ্যালু মনে রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, এইগুলি হয়তো আইদার চার্টটা দিয়ে দেওয়া হবে, অথবা পার্টিকুলার ভ্যালুটাও হয়তো দিয়ে দেওয়া হতে পারে। মুখস্থ মনে রাখার কিছু নাই। হ্যাঁ, মুখস্থ মনে রাখা সম্ভব না। আচ্ছা, ফর সাম পার্টিকুলার ভ্যালু ফর ফাই ইকুয়াল টু 0, নর্মালি ফাই ইকুয়াল টু 0 মানে কি, এটা কোহেসিভ সয়েল, তাই তো? ফাই ইকুয়াল টু 0, ফ্রিকশনাল অ্যাঙ্গেল ইকুয়াল টু 0, তার মানে ইট ইজ কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েল যদি হয় ফাই 0 মানে এই অংশটা 0 হয়ে যাবে। আমরা এমনিই বুঝতেছি ফাই এর কন্ট্রিবিউশন থাকবে না, থাকবে এটা, শুধু এইটার সাথে এটা থাকবে। আবার সি যদি 0 হয়ে যেত, ফাই তো থাকতো, তখন এই অংশটা শূন্য হয়ে যেত, এই দুইটা থাকতো। তার মানে সয়েল ইজ ফাউন্ডেড অন স্যান্ডি সয়েল, তাই তো? ফুটিং ইজ ফাউন্ডেড অন স্যান্ডি সয়েল। আর যখন সি 0 সেলুলার স্যান্ডি সয়েল, যখন ফাই 0 তখন ইট ইজ ফাউন্ডেড অন ক্লে সয়েল। ফর্মুলা আমরা এইভাবে চেঞ্জ করে ফেলতে পারি। ফর ফাই ইকুয়াল টু 0 এন্ড কিউ ইকুয়াল টু 1 হবে, এন্ড গামা ইকুয়াল টু 0 আমরা জানি, আর এন সি ইকুয়াল টু হবে 1.5 ফাই টাইমস ফাই প্লাস 1 ইকুয়াল টু 5.71। এইটা উইল বিকাম ফিক্সড। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে যে তাজ্জাগের ইকুয়েশনে যখন ফাই ইকুয়াল টু 0 হয়ে যাবে, তার মানে ইট ইজ পিওরলি ক্লে এর উপর যখন ফুটিং উইল বি ফাউন্ডেড, তখন এনসির ভ্যালু কত, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। ফাই ইকুয়াল টু 5.71, তখন এন গামা ইকুয়াল টু 0 হবে, এন কিউ ইকুয়াল টু ওভারবার্ডেন প্রেসার ইকুয়াল টু 1 হবে। এটা তুমি এখানে দেখলেও বুঝবা, তো আমরা পরে এখান তো বের করতে পারবা, কিন্তু পার্টিকুলার ভ্যালুগুলো সব বের করতে পারবা না অবশ্য। এটা এই যে পার্টিকুলার ভ্যালুগুলো তো এটা কিন্তু আসবে না। আচ্ছা, এই হলো ফর্মুলা আমাদের। এখন শেপ ফ্যাক্টরস, এই যে তিনটা আমরা শেপ ফ্যাক্টর ছিল, এইটা মানে ইট ইজ ফর দি ফুটিং আদার দেন দি লাইন ফুটিং। তো তিন ধরনের ফুটিং হতে পারে, স্কোয়ার, সার্কুলার এবং রেক্টেঙ্গুলার। যদি হয়ে থাকে শেপ ফ্যাক্টরগুলো কি কি হতে পারে, যেমন স্কোয়ার ফুটিং হলে দুইটা সমান, বি বাই এল ইকুয়াল টু 1, তখন এটা হবে এই 1। এটা সার্কুলার ফুটিং এর জন্য এটা 1, আর এইটা হলো তোমার গামা কিউ এন্ড সি, মানে যেটা কোহেশনের সাথে রিলেটেড সেটা বেটা। আর রেক্টেঙ্গুলার ফুটিং এর সাথে 1 মাইনাস পয়েন্ট বি বাই এল প্লাস পয়েন্ট। তো এই শেপ ফ্যাক্টর, এখন এই শেপ ফ্যাক্টরগুলি মনে রাখতে হবে কিনা, বাট কিছু কিছু মনে রাখা লাগবে মনে হয়। তো মনে রাখবে, আমি হয়তো বলে দিলাম লাগবে না, আবার স্যার কিছু অন্য স্যার কিন্তু দিয়েও দিতে পারে। যেমন এই জিনিসে এক্সপিরিয়েন্স আমার নিজেরই আছে, স্যার বলেছিলেন এগুলো দরকার নেই, পরীক্ষার সময় যাই দেখলাম সব দেওয়া আছে, ফর্মুলা দেওয়া নেই। তো ফলে সব ফর্মুলা মুখস্থ রাখার প্রয়োজন নেই। যেমন একটু আগে যেটা বললাম, এগুলি এই জাতীয় ফর্মুলাগুলি মুখস্থ রাখার প্রয়োজন নাই, কিন্তু এটা দরকার আছে। এই শেপ ফ্যাক্টরগুলি দেখবে একটা প্যাটার্ন আছে, সেটা মনে রাখার ব্যবস্থা করতে পারবা তোমরা ইচ্ছা করলে, পরবর্তীতে আমরা দেখবো আর কি। আচ্ছা, আমরা এই যে ফ্যাক্টরগুলি যখন বললাম এবং তার সাথে যে এই ভ্যালুগুলি এখানে যে আসবে, তার সাথে একটা চার্ট আছে। চার্টটা আমি এখানে দেই নেই, অ্যাড করি নেই, বিকজ দি লেকচার নোট ইজ বিং প্রিপেয়ার্ড। তোমরা ওই মার্তির বইতেও দেখবা যে ফ্রিকশনাল ফ্যাক্টরগুলি, এই না বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরগুলি বাই তারজাগি, পরবর্তীতে আমরা পড়বো মেয়ার অফ হ্যানসন, এগুলি সব একটা চার্টে দেওয়া আছে। কোন ফর্মুলা তুমি ইউজ করবে আপ টু ইউ, দেন তোমাকে এটা যাইতে পারে। নর্মালি খেয়াল রাখতে হবে, বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা যত তুমি এক এক মেথড থেকে আরেক মেথডে যাবা, একটা ডাইভার্স রেজাল্ট দিবে। ইট ইজ নেভার লাইক কংক্রিট। কংক্রিটে যেমন তোমরা এই যে বিম ডিজাইন করছো বা যাই ডিজাইন করে থাকো, মেকানিক্সে বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা যখন তুমি বেয়ারিং ক্যাপাসিটি বের করতে যাবা, এক একজনের মেথডে অ্যাপ্লাই করবা। তুমি যখন তারজাগিরটা অ্যাপ্লাই করবা, তারজাগির বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর ইউজ করতে হবে, শেপ ফ্যাক্টর ইউজ করতে হবে। যখন পরবর্তীতে আমরা দেখবো মেয়ারফেরটা ইউজ করবা, তখন তার শেপ ফ্যাক্টর ইউজ করতে হবে, তার ফর্মুলা ইউজ করতে হবে, তার বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর ইউজ করতে হবে। সেভাবে তুমি ইন্ডিভিজুয়ালি যখন করবা, আলাদা আলাদা কম্পেয়ার করবা, দেখে একটা রেজাল্ট আরেকটার সাথে মিলেও না, ধারে কাছেও নাই। দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই জাজমেন্ট, কোন লেভেলের জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, যে কোনটার লিমিটেশন কি এবং কোনটা আমার সাথে যায়, কিছু গাইডলাইন আছে। দেন এটা থেকে তোমার ইনটিউশন আস্তে আস্তে ডেভেলপ করবে। তো ফলে অনেক কিছুই আসবে। আচ্ছা, এইখানে যেটা বলতেছিলাম, এই যে ফ্যাক্টরস গুলো আমরা যেগুলি বলছি, দিস ইজ ফর জেনারেল শিয়ার অল।
এটা ফর জেনারেল শিয়ার। যে জেনারেল শিয়ারটা মানে কি, যে শিয়ার সয়েল ইজ হাইলি কম্প্যাক্টেড এই যে ইনফ্লুয়েন্স জোনে, এবং ফেলিউর যখন হবে জেনারেল শিয়ার আকারে ফেলবো, পুরোটা শিয়ার লাইন যে জায়গা পর্যন্ত যাবে ফেইল হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু মোবিলাইজড হয়েছে, তার মানে ফেলিউর তার মধ্যে ঘটেছে। স্ট্রেইন মোবিলাইজড হয়েছে along the entire theoretical failure line. This is the failure line. হ্যাঁ, এটা এখান থেকে এসে এই পর্যন্ত গেছে, এই বরাবর এটা মোবিলাইজ করেছে। হ্যাঁ, অনেক সময় ফেলিউর হয়ে যাবে এই জায়গায় মোবিলাইজ হওয়ার আগে অনেক ঢুকে গেছে, সেই ঢুকেটা কত, যে ব্যারিং ক্যাপাসিটি ফেল হইতে যার দরকার, যে সেটেলমেন্ট হওয়া দরকার তার চেয়ে বেশি হয়ে গেছে, নিচের দিকে চলে যাচ্ছে, ওখানে প্রপাগেটই করেন নাই। প্রপাগেট না করেও করতে পারে যদি সফট সয়েল হয়ে থাকে বা লুজ সয়েল হয়ে থাকে, কিন্তু ইফ ইট ইজ ড্যান্স স্যান্ড এটা মোবিলাইজ করবে থিওরিটিক্যালি। এখন এই যে থিওরিটিক্যাল ভ্যালু মোবিলাইজ করবে মে নট বি ট্রু, ইউ নেভার নো যে পুরোটাই ওভাবে কম্প্যাকশন হয়েছে কিনা। সেই জন্যই এই যে আনসার্টেনটি, সেটাকে কভার করার জন্য আসলে ফ্যাক্টর অফ সেফটিটা আসে, ইউজ করতে হয় তোমাকে। তো ফলে এই ইকুয়েশন সবই হলো জেনারেল ফেলিউরের জন্য, কিন্তু যখনই আমরা লোকাল ফেলিউরে যাব বা লোকাল শিয়ার ফেলিউর সফটনেসের জন্য হবে, তখন তাহলে এই ফর্মুলাটা কি হবে? আমরা কি একই ফর্মুলা ইউজ করবো? আমরা একই ফর্মুলা ইউজ করবো, কিন্তু স্ট্যাঙ্ক প্যারামিটারস গুলিকে রিডিউস করে দিব। ঠিক আছে, রিডিউস করে দিব। কি পরিমাণ রিডিউস করবো আমরা দেখবো, একই ফর্মুলা আমরা ইউজ করবো, সেগুলিকে তখন প্রাইম ইউজ করে দিলাম, জাস্ট প্রাইম সেই ফ্যাক্টর চেঞ্জ হবে না, এন কিউ প্রাইমড হয়ে যাবে সব, আর সি প্রাইমড হয়ে যাবে, ফাইও প্রাইমড হয়ে যাবে। ফাইটা এখানে সরাসরি নাই যেহেতু এখানে দেখানো হয়নি। Where NC, NQ and gamma primed are modified bearing capacity for local shear failure, একই ফর্মুলা ইউজ করব, কিন্তু প্রাইম, এই প্রাইমগুলি আসবে কিভাবে? আসবে হলো আমরা সি প্রাইম বললাম, লোকাল শিয়ারের জন্য সি প্রাইম ইকুয়াল টু 2/3 অফ সি। সি যেটা আমরা পেলাম তার 2/3 নিব, 5 প্রাইম 10 ফাই ইনভার্স এবং 2/3 অফ 10 ফাই এর যে ভ্যালুটা অরিজিনালি ছিল 2/3 করার পরে ইনভার্স করব, তারপরে আমরা ফাইটা পাবো। পাওয়ার পরে এই ফাই এবং সি প্রাইম নিয়ে আমরা বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরগুলি বের করার চেষ্টা করব। ওখানে যে ফ্যাক্টরগুলি আছে এই মডিফাইড ফাই নিয়ে ওখানে যেতে হবে তোমার। তার মানে হলো তার ক্যাপাসিটি যেটা ছিল সেটাকে তুমি রিডিউস করে দিলে। কেন দিলা? এটা মানেটা কি? হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ ইট? আমি যদি বলি তুমি সি বের করলা, ফিল্ডে যে সি পেলা সেটাই তো তুমি ধরলা, ধরার পর সেই সিটা বেশি ছিল, তুমি কমিয়ে দিয়ে বলতেছো লোকাল ফেলিউর হইলে হইতে পারে এততে। তো ইফ দিস লোকাল ফেলিউর স্ট্যান্ড যদি এক্সিস্টে না করে ফিল্ডে, তাইলে আবার ধরার মানেটা কি? বুঝা গেল কি? আমরা যখন এই সিটা ধরলাম, এই সিটা তো বের করছি কোত্থেকে? যে সয়েলে ফাউন্ডেশন আমরা ফাউন্ডেশন দিতে যাচ্ছি সেটার সি আমরা তো আগেই বের করছি। বের করার পর সি আমরা পেয়ে গেলাম, সে সিটা তো বড় ছিল ডেফিনেটলি, আমি হয়তো বুঝলাম বড় ছিল বলে তো আমি সেখানে ফাউন্ডেশনটা দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার কেন লোকাল ফেলিউর চিন্তা করছি? কারণ হলো ইউ নেভার নো, তুমি যে সিটা বের করেছো একটা স্পটে বের করেছো এবং ধরে নিচ্ছ সব জায়গায় ঠিক আছে, একই আছে। যদি এটা না হয়ে থাকে তাহলে কি হবে? না থাকার সম্ভাবনা আছে, কারণ তুমি একটা ফুটিং দিচ্ছ 10 ফিট বাই 10 ফিট একটা জায়গার মধ্যে, তার নিচে একটা জায়গা থেকে একটা স্যাম্পল নিয়ে আসছো। এমন না সবগুলি ফুটিং এর নিচে তুমি এটা চেক করেছো, বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, সম্ভব না। তখন তোমাকে ওই ক্রাইটেরিয়া দিয়ে চেক করতে হবে, বাই চান্স কোনো কারণে যে লুজ থেকে থাকে সেটা কি এইটার জন্য ফেল করবে কি, ঠিক আছে, সেই চেকটা তোমার করা লাগবে। Then these factors may be obtained from the corresponding general failure curves or equation by making use of the phi. যে ইকুয়েশনগুলো আমরা দেখেছিলাম, আমরা সরাসরি ওই ইকুয়েশনে মডিফাইড ভ্যালুগুলি যদি ইউজ করি, then we can get this value, অথবা চার্ট থেকেই আমরা সরাসরি নিতে পারি with the modified phi and c. Local shear failure normally occurs in loose and general shear failure occurs in the dense sand, যেটা আমরা আগেও বলেছিলাম। There is a transition for local to general shear failure as the state of the sand changes from loose to dense conditions. There is no bearing capacity equation to account for this transition. এখন আমরা একটা এক্সট্রিম দেখলাম লোকাল, আর একটা এক্সট্রিম দেখলাম হলো জেনারেল, এবং সেই ভ্যালুগুলি আমরা জানলাম
যে জেনারেল ফেলিউর যেটাতে হবে ফাইটা চেঞ্জ হয়ে যাবে, এরকম অবস্থায় আমরা লোকাল শিয়ার বলবো। কিন্তু তার মাঝামাঝি যদি থাকে, ওকে ফাইন, এই ফাই প্রাইম আমরা দেখলাম 28 ডিগ্রি, আর এই ফাই দেখলাম হলো 35 ডিগ্রি। এটা তো দুইটা টার্মিনাল ভ্যালু। এটা যদি 32 ডিগ্রি হয় তাহলে কি হবে, ইন্টারমিডিয়েট ভ্যালুগুলি কি হবে সেইটার জন্য এখানে প্রবলেমগুলি খুব একটা ডিফিকাল্ট না, বিশেষ করে ফুটিং এর প্রবলেম ভেরি সিম্পল। আমি হয়তো কিছু দিয়ে দিব তোমাদেরকে, তোমরা ইচ্ছা করলে মাতৃর বইতে বা বিএমডাসের বইতে রিলেটেড প্রবলেমগুলি দেখতে পারো। যে একটা হলো ডিজাইন প্রবলেম, আর একটা হলো প্রবলেম ডিজাইন ইজ অলরেডি দেয়ার, ওকে, তার ফ্যাক্টর অফ সেফটিটা বের করে বিভিন্নভাবে হইতে পারে। মূল জিনিসই হলো তোমার কিছু একটা দেয়া থাকবে, ফাই দেয়া থাকবে বা লোড দেয়া থাকবে কিউ, দেন সয়েল প্রোফাইল দেয়া থাকবে, একটা কোনো একটা পার্টিকুলার ডেপথে তুমি এসিউম করবে সে 1.5 মিটার, একটা মিনিমাম ডেপথ লাগে এটা আমরা জানি। সেই নলেজগুলি প্রথম 5 লেকচারের নলেজগুলি মাথায় নিতে হবে, নিয়ে তুমি ট্রায়ালটা ফার্স্ট ট্রায়াল টু বি সেট, সে কততে দিব, ওকে 1.5 মিটার নিচে দিব আমি, সেইখানে তখন তুমি ঠিক আছে 1.5 মিটার নিচে আমার কি কি ভ্যালুগুলি দেয়া আছে, আমার লাগবে কি এই ফর্মুলা ইউজ করতে হলে, এটা বাদ দাও, এটা তো লোকাল শেয়ার কেস। আমরা যদি জেনারেল শেয়ার কেসে যাই এই ফর্মুলা আমরা ইউজ করব। তার মানে আমার সি লাগবে, ফাই লাগবে 1 নাম্বার, 2 নাম্বার। যদি সি না হয়, এটা যদি ক্লে সয়েল হয়ে থাকে, ওকে ফাই ইজ নট দেয়ার, সিটা লাগবে। সি আমরা কিভাবে বের করি সেই সম্পর্কে ধারণা তোমাদের আছে, সিটা আমরা বের করি হলো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট থেকে সরাসরি বের করতে পারি। ক্লে সয়েল ডাইরেক্ট শেয়ারতে বের করতে পারি, নরমালি আমরা করি না ডাইরেক্ট শেয়ার দিয়ে। তারপরে আরেকটা করতে পারি ট্রাইক্সেল টেস্ট। নরমালি আমাদের দেশে সয়েল ইয়েগুলিতে ট্রাইক্সেল টেস্টের রেজাল্ট থাকে না, নরমাল ভেরি এক্সপেন্সিভ টেস্ট, সফিস্টিকেটেড স্ট্রাকচার ছাড়া আমরা ট্রাইক্সেল টেস্ট করতে যাই না, ভেরি এক্সপেন্সিভ। তো আমরা নরমালি ডিপেন্ড করি ভেরি সিম্পল টেস্ট হলো এই যে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, সেখান থেকে আমরা সিটা পেয়ে থাকি। তোমার দেখবা সয়েলের কিছু, এই জন্য তুমি যখন সয়েল টেস্ট করতে দিবা তোমাকে তো মাথায় নিতে হবে আচ্ছা এই জিনিস লাগবে, সি লাগবে, ফাই লাগবে, সুতরাং এগুলো বের করে নিতে হবে আগেই। হ্যাঁ, ও ভুল হয়ে গেছে আবার টেস্ট করতে হবে, ইট ইজ নট পসিবল। হ্যাঁ, তো ফলে এই নলেজ দিয়ে তুমি করাবা সয়েল ইনভেস্টিগেশন, দেন ইউ উইল গেট সাম ডেটা, ওকে সি ইউ গট দি সি, দেন তুমি এই ফর্মুলাগুলি অ্যাপ্লাই করে ফেলতে পারো। অত শুধু কোয়েশ্চেন সয়েল হলে কি হয় আমরা অলরেডি জানি, সেটা হলো এই অংশটা কাজে লাগবে, অন্যটা দরকারই নাই। ইফ ইউ নো সি দেন এন গামা এন কিউ এগুলি জানো, এনসিও জানো, জাস্ট উইথ দিস ভ্যালুজ ইউ জাস্ট অ্যাপ্লাই ইন দিস ফর্মুলা। শেপ ফ্যাক্টর যদি এটা হয়ে থাকে, স্কোয়ার হয়ে থাকে, এখান থেকে ফ্যাক্টরটা নিয়ে এখানে বসাই দিবে, দেন ইউল গেট সাম কিউ ইউ। এখন এই কিউ ইউ যে পেলা, আপাতত কি এই কিউ ইউ রে তুমি একটা ফ্যাক্টর সেফটিতে ভাগ করে দিবা, ওকে কিউ অ্যালাবল এত। এখন যে ইনকামিং যে লোড সেটা কি অ্যালাবলের চেয়ে কম কিনা, যদি কম থাকে ফর দি টাইম বিং তুমি চিন্তা করতে পারো ওকে ফাউন্ডেশন ইজ ওকে। ফর দি টাইম বিং মানে কি, আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশন এখন করি নাই, মাথায় রাখো করতে হবে, যেহেতু করি নাই ধরে নিলাম অ্যালাউবল ক্যাপাসিটি 1/3 দিয়ে ভাগ করার পরে যেটা আসলো এইটা এক্সটার্নাল লোডের চেয়ে কম, ওকে ইট ইজ স্যাটিসফাইড। যদি না হয় তাহলে কি করতে হবে, স্ট্রাকচারাল লোড যেটা আসে তো সেটা আসবে, ফাউন্ডেশন নিচে আর একটু কিছু আছে কিনা, ভালো জায়গা আছে কিনা, কোহেশন বেশি ভালো, সেটাই তোমাকে যাইতে হবে, অথবা ফুটিংটাকে বাড়িয়ে দিতে হবে। যে লোডটা আসছে সেই ফুটিং এর যে সাইজটা ধরেছো, আলটিমেটলি তো স্ট্রেস, ফুটিং এর সাইজ বড় হয়ে গেলে স্ট্রেস কমে যাবে, সেই অংশে তোমাকে যাইতে হবে। তো ফলে এখানে কিছু একটা তোমার আইট্রেশন লাগবে। আর যদি ফাইয়ের ব্যাপার হয়, ফাইয়ের ব্যাপার যদি হয়, এটা ক্লিয়ার জন্য আমি বললাম, ফাইয়ের ব্যাপার হলে কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে আমার ফাই লাগবে, সেই ফাইটা কত। এখন ফুটিং এর নিচে যে সয়েল, এক নাম্বার হলো যে আমরা মানে সেই জিনিসগুলিতে আমি যাচ্ছি না, সেগুলো হলো প্রথম দিকের ক্লাসগুলিতে আছে। ওকে, ফুটিং এর নিচে আমি কি জাস্ট ইমিডিয়েট এটা নিব না কত ডেপথ পর্যন্ত নিব, নরমালি সেটা আছে। তুমি দেখবো ফুটিং এর বি ডেপথ পর্যন্ত আমরা নিয়ে থাকি, যে লেভেলে ফুটিং দিলাম তার বি ডেপথ পর্যন্ত যতটা ফাই পাবো সেগুলি অ্যাভারেজ করে ফেলবো স্ট্রেট।
অথবা মিনিমামটা নিব, যেটা তোমার ইচ্ছা আর কি। নাও ফাইন, ফাই তুমি পেলা। এখন এই সেই ফাই নিয়ে তোমাকে যেতে হবে এগুলো এখানে এই ফর্মুলাগুলিতে অথবা চার্টে যাওয়ার পরে এন কিউ, এন গামা, এন সি এসবগুলি বের করে ফেলবা। এন সি তো এগুলো জিরো হয়তো বা অন্য দুটো বের করবা, করার পর তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন যেটা বলতেছি, নর্মালি আমাদের দেশে যে ধরো সয়েল টেস্টিং করা হয়ে থাকে, সেখানে ফাই হয়তো দেয়া থাকে, ফাই দেয়া থাকে না, দেয়া থাকে হলো এন এসপিটি এন ভ্যালুস গুলি দেয়া থাকে, তাই তো? ফাইগুলি দেয়া থাকে না কেন? কারণ হলো ইন সিটু টেস্টে ফাই ফাই নর্মালি আমরা কি, আমরা হলো আনডিস্টার্ব ফাইটা বের করবো। এন্ড সয়েল যেভাবে যেই ডেন্সিটিতে আছে ফিল্ডে সেই ডেন্সিটিতেই ফাইটা বের করতে হবে, হুইচ ইজ অ্যাবসার্ড, নট পসিবল, বিকজ ওই ফিল্ডে আমি সেই টেস্টও করতে পারতেছি না। ঠিক আছে, আমি যখন ল্যাবরেটরিতে নিয়ে যাব তার ডেন্সিটিও সেটা থাকবে না, আমরা হয়তো ওই ডেন্সিটিতে একটা স্যাম্পল বানাই রিকনস্টিটিউটেড স্যাম্পল বলা হয়। ঠিক আছে, সেটা আমরা ফাই বের করতে পারি। বাট মাথায় রাখতে হবে সেই ফাই উইল নেভার বি ফাই ইন সিটু, বিকজ ইন সিটু ফাই হলো এই যে সয়েল তৈরি হয়েছে সেটা হলো মানে ইয়ার্স, মানে কত বছর, 50 বছর 100 বছরের সয়েল ডিপোজিশনে এবং আন্ডার প্রেসার থেকে থেকে হয়েছে। তার মধ্যে যে এজিং এফেক্ট বা এক্সপেরিয়েন্স এফেক্ট, সেটা কিন্তু তুমি ল্যাবে যেটা বানাচ্ছ এর মধ্যে নাই, ফলে একই রেজাল্ট হবে না। ফলে আমরা এটা তো ট্রাস্ট করতে পারি না। মোস্ট কেসেস আমরা করি কি, তখন আমরা কোরিলেশনগুলি ইউজ করি। সেটা কি, আমরা বিশ্বাস করি যে নর্মালি বিশ্বাস করি ফিল্ডের এসপিটিটাই মোটামুটি ঠিক। তো ফলে তোমরা যখন টেস্ট করাবা, জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশন, খেয়াল রাখতে হবে কোন জিনিসটা তুমি বিশ্বাস করতে পারবা। মোস্ট অফ দি কেসেস আমাদের যে সয়েল রিপোর্টগুলি আমাদের কোম্পানিগুলি করে, বিভিন্ন দেশে যে কোম্পানিগুলি আছে, মোস্ট কেসেসে ফেব্রিকেটেড ডাটা তারা রিপ্রেজেন্ট করে, প্রোভাইড করে। একটাই ঠিকমতো করা হয়তো বা এসপিটা, তাও তুমি যদি নজরদারি না রাখো, এটা বোধহয় আমি বিভিন্ন ক্লাসেই বলি, তাহলে সেটাও ঠিক মতো করবে না। তো এনিওয়ে, সেটাকে তুমি মোটামুটি ঠিক করে নিতে পারো। তুমি হয়তো নিজের লুক লাগালা, অথবা তুমি ওনারে বলে দিলে ওখানে বসে থাকবেন, এইভাবে করবেন বলে দিলে সে এটা ঠিক মতো নিল। তো ফলে আমাদের একমাত্র রিলায়েবল ডেটা ইন বাংলাদেশি পার্সপেক্টিভ হলো এন ভ্যালুস, এসপিটি এন ভ্যালু। তো ফলে ওই এসপিটি এন ভ্যালুদের সাথে ফাই এর একটা রিলেশনশিপ আমরা ইউজ করতে হবে, যে ঠিক আছে এত এসপিটি হলে ফাই উইল বি দেয়ার এত। আমরা কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা ফাইটা তখন নিব। তার মানে হলো সয়েল প্রোফাইলে এসপিটি থাকবে, সেখান থেকে তুমি বুঝবা এটা স্যান্ড সয়েল কিনা, তার যে সয়েল ক্যারেক্টারিস্টিক্স আছে সেখান থেকে বুঝবা। বুঝার পরে এসপিটি এন ভ্যালু থেকে ফাই বের করবা, ফাই থেকে তখন তুমি যাবা এখানে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। ফলে মানে কোয়েশনলেস সয়েলের বেলা তোমাকে এই লাইনেই যাইতে হবে, যে ফিল্ডে যে ডেটা পাবা, দ্যাট শুড বি অনলি ট্রাস্টওয়ার্দি ডেটা ইজ এসপিটি এন ভ্যালুস ইন দি পার্সপেক্টিভ অফ বাংলাদেশ। সেটাও অটোমেটিক্যালি হবে না, তোমাকে এখানে কিছু কাজ করতে হবে অ্যাজ ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, যেহেতু ইউ আর দি রেসপন্সিবল পার্সন ফর দি ডিজাইন। ও ফিল্ডে ভুল করছে আর তুমি জানো না, এটা হতে পারে না। কিন্তু তুমি তোমার ভুলটা যেন অ্যাটলিস্ট এই ডাটাটা ঠিক মতো হয়, এটা তোমাকে এনশিওর করতে হবে বাই সাম মিনস। তো assuming this is okay fine, then you have to apply a formula. সম্ভবত তোমরা এটা করছো বোধহয়, তাই না? এই ফর্মুলা কি অ্যাপ্লাই করছো, যে আমরা কিভাবে এন থেকে ফাই নিই? সম্ভবত ফাই ইকুয়াল টু আমরা কি 20 ইন্টু এন রুট ওভার প্লাস 15, এরকম একটা ফর্মুলা তোমরা ইউজ করছো। আচ্ছা যাক, এটা আমি পরবর্তী ব্যারেঞ্জার্স ফর্মুলা, এটা নিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, তো নর্মালি এরকম ফর্মুলা আমাদের ইউজ করতে হবে এমপিরিক্যাল রিলেশনশিপগুলি। তো ফলে ওইটা করার পরে তুমি এটা এখানে ইউজ করবা, আবার এখানে ইউজ করার পরে তুমি দেখবা ওকে অ্যালাবেল ক্যাপাসিটি যে স্ট্রেস আসতেছে তার চেয়ে কম আছে কিনা, যদি কম থাকে ওকে ফাইন, না তো তোমাকে এটাকে চেঞ্জ করতে হবে ডেপথটা, অথবা ফুটিং এর নিচ ইম্প্রোভাইজ করতে হবে। ইম্প্রোভাইজ কি, যে তুমি জানো যে ক্যাপাসিটি আসতেছে না, তার মানে ডেন্সিটিতে প্রবলেম আছে, আমি ডেন্স করতে হবে নিচের অংশটা, বাই সাম মিনস ডু দি ডেন্সিফিকেশন। এন্ড এটা কিভাবে করবো আরেকটা চ্যাপ্টার, এগুলো আমরা এখন যাবো না, বাট সয়েল ইমপ্রুভমেন্টের ব্যাপার স্যাপার আছে, আমরা সেটা করলেও করতে পারি ইচ্ছা করলে, ইফ রিকোয়ার্ড। অনেক জায়গায় আমরা তাই করি। শ্যালো ফুটিং দেওয়ার জন্য আমরা জানি শ্যালো ফুটিং ইজ এ মোস্ট চিপেস্ট, পাইল দেওয়ার চেয়ে ডেফিনেটলি চিপেস্ট। সব কিছু টাকা খরচ করেও যদি পাইলের চেয়ে অর্ধেক খরচ করে যদি ইমপ্রুভমেন্ট করে ফেলা যায়, উই শুড গো ফর ইট। তো ঠিক আছে, তাহলে
আমি আর আগাচ্ছি না আর কি। হ্যাঁ, এগুলি দেখো, আর অঙ্ক করার একটু চেষ্টা করো মাতৃর বই থেকে আর কি, বা ওই বিএম দাসের বই থেকে। স্যার এটার পরে আর এরকম কয়টা লেকচার নোট আছে স্যার এই দুইটার পরে? কেন বলো? মানে স্যার এমনি একটু কি জানার জন্য আর কি। থ্যাংক ইউ। এইটা তো অনেক কত 40, এটা তো দেই নেই এখনো, তাই না? এটা দেয়া হবে, তারপরে তো আমরা পাইলে যাব, সেখানেও এরকম যে আরো কতটা আসবে আমি জানি না এখন। সিলেবাস কিন্তু হিউজ, ঠিক আছে? সিলেবাস হিউজ, বাট আমি অবশ্য অন্যভাবে পড়াবো, তুমি হয়তো এখনো বুঝতেছো না। আগে জিনিসগুলি প্রায় একই রকমই দেখবা, সিম্পল মেথডে তুমি যাবা আর কি। হ্যাঁ, সুতরাং হিউজ হইলেও আমি হয়তো ওইদিকে যাব না, খুব একটা বেশি ডাইভার্স দিকে যাব না। যে অংশটাই কাজে লাগবে সেটাই আমি বলতেছি, অন্য অংশ কিন্তু বেশি বলতেছি না। হ্যাঁ, এবং শর্টকাট তুমি কিভাবে করতে পারবা সবগুলি, আমি হয়তো আরো কতগুলি মেথড বলবো, দেখবো সবগুলি কনসেপ্ট একই অলমোস্ট। আমি মেথড উল্লেখ করে দিলে, মানে সিম্পল জিনিস তার জায়গায় বললে তার জায়গায় ফ্যাক্টরগুলি ইউজ করতে হবে। ফ্যাক্টরগুলি কি, এর একটা টেবিলের মধ্যেই থাকবে, চার্টের মধ্যেই থাকবে মোস্টলি। বেসিক কেবল যে ওকে ফাই ইকুয়াল টু 0 হলে সি এর ভ্যালুটা কত, টার্মিনাল ভ্যালুটা কত, এটাই মনে রাখতে হবে, অন্যগুলি খুব একটা বেশি লাগবে না। তো ঠিক আছে, আর একটু আগাই, ভয় পেয়ে যাবে না আর কি, খুব একটা বেশি জটিল না এগুলি। হ্যাঁ, মানে জটিল না মানে তুমি মুখস্থ করতেও পারবে না অনেক কিছু আর কি, যতটুকু পড়াচ্ছে অতটুকুর মধ্যেই থাকো। তবে ওই প্রবলেমগুলো একটু করো আর কি, করার চেষ্টা করো, টু বি ক্লিয়ার আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা আমি আপলোড করে দিব আজকে। হ্যাঁ হ্যাঁ, ওকে।